আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে আপনার আপনার স্কুল এবং কলেজ নিয়োগে যে শিক্ষক নিয়োগ হয়ে থাকে আপনার, সেখানে আপনার লিখিত অথবা এমসিকিউ পরীক্ষার পর একটা ডেমো ক্লাস অনুষ্ঠিত হয়, যেটা অ্যাকচুয়ালি ক্ষেত্র বিশেষে প্রদর্শন ক্লাস, ক্ষেত্র বিশেষে আপনার ডেমো ক্লাস বা উপস্থাপন ক্লাস বলা হয় থাকে। এবং এটার সাথে যে সম্পর্কযুক্ত যে মৌখিক পরীক্ষা আছে সেটা, অর্থাৎ এটাকে আমি দুইটা পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ডেমো ক্লাস আর একটা হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা। দুইটা অত্যন্ত ক্রুশিয়াল আর দুইটা একে অপরের পরিপূরক। এটা আমি অ্যাকচুয়ালি আলোচনার মাধ্যমে প্রকাশ করব। এটা নিয়ে অনেকে আমাকে অ্যাকচুয়ালি টিউটোরিয়াল করতে বলছিল, সেটা আমাকে বললাম। আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি ব্যক্তিগতভাবে কয়েকটা ভাইভা এবং ডেমো ক্লাস ফেস করি, সেটার আঙ্গিকে যতভাবে এটাকে উপস্থাপন করা যায় সেটাকে আমি সিরিয়ালি এটাকে আপনার মার্কিং করে নিচ্ছি এবং এটাকে আপনার সহজে বোঝানোর জন্য আমি একটা আউটলাইন তৈরি করে রাখছি। এটার অ্যাঙ্গেল থেকে আপনাদের বোঝানো হবে। আশা করি এই ক্লাসটা করার পর আপনাদের যে ডেমো ক্লাস রিলেটেড যত টাইপের প্রবলেমগুলো আসছে সবগুলোকে সুন্দরভাবে এখানে ডিসকাস করা হয়েছে। কি কি থাকতে পারে এর বাইরে আশা করি কিছু নাই। আপনার প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে আপনার সিরিয়াল ওয়াইজ সাজানো আছে আপনার, এবং ডেমো ক্লাসের সাথে মৌখিক পরীক্ষার যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আলোচনা করা হবে। অর্থাৎ এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিচ্ছি, দুটো পার্টকে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আমরা আউটলাইনটা দেখি, এটা হচ্ছে আমার পার্ট 1 হওয়ার কথা, 2 হয়ে গেছে। ওকে, তো এখানে লেখা আছে ডেমো ক্লাস ভাইবা সংক্রান্ত বিস্তারিত। প্রথম পার্টে বলা আছে যাদের জন্য টিউটোরিয়ালটা, মূলত যেহেতু স্কুল রিক্রুটমেন্ট এক্সাম, এটা সবার জন্য না। অনেক ক্ষেত্রে আপনার যাদের চাকরির প্রয়োজন তারা এটাকে শিক্ষকের দিকে ঝুঁকে। কিছু পার্সন আছে শুধু শিক্ষকতাকে চাকরি হিসেবে দেখতে চায়। আমি তাদেরকে সাধুবাদ জানাই, মূলত তাদের জন্য টিউটোরিয়ালটা করা। আপনার তাদের চাকরির প্রয়োজন, শিক্ষকতায় ঢুকতেছেন, তাদের থেকে আমি তাদেরকে বেশি প্রিফার করি যারা আসলে শিক্ষক হতে চান, কারণ তাদের মধ্যে শিক্ষক হওয়ার একটা মানবিক একটা বিষয় ফুটে ওঠে আপনার। ওকে, মূলত সবার জন্যই, বাট তাদেরকে আমি বেশি প্রিফার করতেছি। ওকে, তো যাদের জন্য টিউটোরিয়ালটা প্রথম যে আমাদের যে কোয়েরি ছিল সেটা হচ্ছে যে আপনার যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, প্রাইমারি লেভেল বলতে শিক্ষকের বিভিন্ন ধাঁচ থাকে। আপনার প্রাইমারি লেভেল, সহকারী শিক্ষক, জুনিয়র শিক্ষক অথবা প্রদর্শক, প্রভাষক, যেটাই হোক, সরকারিতে সাধারণত এই ডেমো ক্লাসগুলো অনুষ্ঠিত হয় না। তো এটা বাদে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যারা হাই স্কুলে পড়েন তাদের কথা বলতেছি, হাই স্কুলে যারা অ্যাকচুয়ালি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করতেছেন সরকারি বাদে। তো সাধারণত হাই স্কুলের যে সার্কুলার সাধারণত পিএসসি নিয়োগ হয়ে থাকে, সেক্ষেত্রে ডেমো ক্লাসের কোনো প্রয়োজন হয় না। জুনিয়র শিক্ষক, প্রদর্শক, প্রভাষক, মূলত যত টাইপের শিক্ষকের ক্যাটাগরি আছে সরকারি বাদে, প্রাইভেট যে স্কুল কলেজগুলো আছে, মূলত তাদের জন্য টিউটোরিয়ালটা করা। মূলত ডেমো ক্লাসটা শিক্ষকের পদ ছাড়া অন্য কোনো সেগমেন্টে সাধারণত প্রয়োজন হয় না। কিছু ব্যাংক ছাড়া, কিছু ব্যাংকে দেখা গেল যে আপনার ডেমো ক্লাস নিতে হয় তাদের অ্যাঙ্গেল থেকে। মূলত এটা শিক্ষকতার জন্য এই ডেমো ক্লাসটা দেওয়া হচ্ছে। ওকে, প্রথমটার আমাদের যে প্রশ্ন ছিল সেটা গেল। 2 নম্বর যদি আমরা কোশ্চেনটা দেখি, প্রত্যেক বছর যেসব প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগ দেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এলোপাথারিভাবে না দেখে আপনার আসলে জানা উচিত যে আসলে কোন কোন প্রতিষ্ঠানে আপনি সাধারণত টিচার হিসেবে নিজেকে দেখতে চাবেন। মূলত সারা বাংলাদেশ সব শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নিয়োগ হয়, কিন্তু কিছু প্রতিষ্ঠান নিয়ম করে, তাদের আসলে নিয়ম মেনে চলে তারা। ম্যাক্সিমাম প্রতিষ্ঠান দেখা গেল যে আপনার কখন সার্কুলার আসে কখন যায় এগুলো বোঝা যায় না। আপনার অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে বা তাদের সার্কুলার চেনা যায় না, বাট কিছু প্রতিষ্ঠান আছে সারা বছরই টিচার নিয়োগ দেয়, এরা নিয়ম করে সার্কুলার নিয়ে আসে। এদের নিয়মকানুনগুলো অত্যন্ত ভালো। আপনার এর মধ্যে বিএম শাইন কলেজ, এটার রেট আপনার সবচেয়ে বেশি সার্কুলার এটা পাওয়া যায় আপনার ক্যান্টনমেন্টের পরে বলতে পারেন। আর এটার পদ সংখ্যা ভালো হয়, কারণ শাইন কলেজ যেহেতু বাংলাদেশে বিমান বাহিনী এটাকে কন্ট্রোল করে, বাংলাদেশে অনেকগুলো এটার আপনার শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এটার নিয়োগ হয়, আপনার ভালো মাত্রায় টিচার নিয়োগ হয় প্রত্যেকটা সেগমেন্টে, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, আপনার কলেজ বলেন। সেটা তারপরে যেটা আমি 2 নম্বর আছে সেটা হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট স্কুল। এটা নিয়ম করে বছরে 1 থেকে 2 বার, ক্ষেত্র বিশেষ 3 বারও সার্কুলার আসে। আর এখানে ভালো কম্পিটিশন হয়। এক্ষেত্রে যে আপনার জুনিয়র সে শিক্ষক আছে সেখানে কিন্তু ভয়ানক মাত্রায় আপনার কম্পিটিশন হয় আপনার। আরেকটা আছে সমস্তবার ক্যান্টনমেন্ট কলেজ, যেটা বাংলাদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। তো এইটা দেখা গেল যে সেনাবাহিনী যেহেতু অনেক প্রতিষ্ঠান আছে, এখানে নিয়ম করে আপনার মেরিট বেসিসে আপনার রিক্রুটমেন্ট হয়। তো সেনাবাহিনীর স্কুল কলেজগুলো মূলত সব থেকে ভালো আমি মনে করি। এছাড়াও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো সার্কুলার দেখা যায়, সাধারণত দেখা যায় আপনার নূর মোহাম্মদ আছে, আব্দুর রৌফ আছে,
তারপর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আছে, এই সার্কুলারগুলো চোখে পড়ে আপনার। এছাড়াও কিছু আপনার প্রতিষ্ঠানগুলো দেখা যায় যেটা মোটামুটি মডারেট সাইজের কলেজ, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের চোখে পড়ে। কিন্তু এই টাইপের প্রতিষ্ঠানগুলোকে আমার দেখা মতে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট একটা নিয়ম অনুসারে করে আপনার, এদের নিয়মকানুনগুলো অন্য থেকে ভালো। ওকে, আমরা 3 নম্বর যদি কোয়েরিতে আসি, ডেমো ক্লাসের আগে কিছু কথা। ওকে, তো ডেমো ক্লাসটা মূলত তাদের জন্যই, মূলত এখানে যারা আপনার লিখিত আর মানে লিখিত এবং এমসিকিউ, তো লিখিত এবং এমসিকিউর ক্ষেত্রে পেশ করা সেগমেন্টে আমি এটাকে ভাগ করে রাখছি। কিছু প্রতিষ্ঠানে আগে এমসিকিউ হয়, লিখিত হয়, ডেমো হয়, ভাইভা হয়। কিছু প্রতিষ্ঠানে লিখিতর পর ডাইরেক্ট ডেমো হয়, ভাইভা হয়। কিছু প্রতিষ্ঠানে লিখিত হয়, ডেমো ভাইভা একসাথে হয়। এই 3টা স্ট্রাকচারে সাধারণত দেখা যায়। অধিকাংশ যারা আপনার ক্যান্ডিডেট তারা কিন্তু একটুখানি ডজের মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে আপনার ডেমোর সাথে ভাইভাকে একদিনে তারা নিয়ে নেয়। আমি এটা ব্যক্তিগত ফেস করছিলাম আপনার, অর্থাৎ ভাইভা আর ডেমো একসাথে নেয়। কোনো কোনো ক্ষেত্রে আপনার ডেমোর সাথে একটা শর্ট ভাইভা নেয়, দেন আবার একটা ফাইনাল ভাইভা নেয়। মোট কথা আপনার ডেমো আর ভাইভাকে কম্বাইনভাবে পড়াটাই বুদ্ধিমানের কাজ। আর এমসিকিউ পরীক্ষাটা ক্ষেত্র বিশেষে দেখা যায় যখন পদ সংখ্যা অনেক বেশি থাকে। যেটা আমি বললাম যে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট, এখানে যে জুনিয়র শিক্ষক, এখানে সাধারণত পদ সংখ্যা 40 থেকে আপনার 60 পর্যন্ত থাকে। তাই এমসিকিউটা আগে অনুষ্ঠিত হয়, দেন লিখিত, দেন ডেমো প্লাস ভাইভা। ওকে, অনেক ক্ষেত্রে ডেমোর সাথে ভাইভাও নিয়ে নেয় তারা। ওকে, এর জন্য আমি এটাকে 3টা সেগমেন্টে ভাগ করে নিয়েছি। বাট বুদ্ধিমান হবে আপনারা ডেমো আর ভাইভাকে একসাথে রাখবেন আপনারা, তো এটার সম্ভাবনা বেশি থাকে আপনার। ওকে, তো এমসিকিউটা কখন নেবেন, লিখিতটা কখন নেবেন আমি অলরেডি আলোচনা করছি। তাও বলবো যে পদ সংখ্যা বেশি থাকলে এমসিকিউ নেবেন, পদ সংখ্যা কম থাকলে ডাইরেক্ট লিখিত। বাট এই 2টা স্ট্রাকচারও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে পদ সংখ্যা কম থাকলে লিখিত, ডেমো প্লাস ভাইভা এভাবে অনুষ্ঠিত হয়। বা ক্ষেত্র বিশেষে লিখিতর পর ডেমো ভাইভা একসাথে অনুষ্ঠিত হয়। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। মূলত ডেমো ক্লাসটা এই সেগমেন্ট আলোচনা করা হয়। তার মানে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবেন বা এমসিকিউতে কোয়ালিফাই করবেন তারাই আপনারা এই ডেমো ক্লাসের প্রিপারেশনটা নিতে পারেন। ওকে, তাহলে আমাদের 4 নম্বর যে কোয়ালিটি ডেমো ক্লাসের প্রস্তুতি। ওকে, এখানে লেখা আছে ডেমো ক্লাসের প্রস্তুতি। তো সাধারণত আমরা কখন প্রস্তুতি নেওয়া উচিত এটা নিয়ে অনেক প্রশ্ন আসে, বাট মানে এখন একটা প্রশ্ন থাকে যে আমি কখন করব, কারণ লিখিত পরীক্ষায় আমরা টিকবো কিনা এটা একটা প্রশ্ন থাকে। সাধারণত ডেমো ক্লাস যে আপনার যে শিডিউলিংটা সাধারণত লিখিত পরীক্ষা, সাধারণত স্কুল এবং কলেজে রিক্রুটমেন্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, মানে 1 মাসের মধ্যেই এত সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা তারা শেষ করে। ওকে, এমসিকিউ এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হন সাধারণত 1 থেকে 7 দিনের মধ্যে 90% প্রতিষ্ঠান আপনার ডেমো এবং ভাইভা কমপ্লিট করে ফেলে আপনার। তার মানে সেই মোতাবেক আপনাকে প্রস্তুতি নিতে হবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরে করবো, জাস্ট বললাম। তার মানে লিখিত এবং এমসিকিউ পরীক্ষা যেটাই হোক, এটার মোটামুটি ডেমো ক্লাসটা আপনি 7 দিনের মধ্যে সর্বোচ্চ আপনারা পেয়ে যাবেন। তার মানে এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো লিখিত পরীক্ষা হওয়ার থেকে 1 মাসের মধ্যেই আপনার সাধারণত ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে যায়। ওকে, তারপরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আসলে ডেমো ক্লাসের জন্য সবচেয়ে গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে ডেমো প্লাস ভাইভার ড্রেস কোড। যেটা আমি বললাম যে ক্লাসে ডেমো হয় সেই ক্লাসে ভাইভা হয়ে যায়। আপনার দুটাকে ড্রেস কোড ফলো করবেন। ড্রেস কোডের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি, ছেলে মেয়েদের অবশ্যই ড্রেস কোডটা ভিন্ন থাকে, তো অবশ্যই ফর্মাল হতে হবে। ফর্মাল কেমন হয় এটা আসলে অনেকভাবে করা যায়। আমি ব্যক্তিগত পরামর্শ আপনাদের দিব যে আপনারা ইউটিউবের ভালো ভালো কিছু টিউটোরিয়াল আছে দেখে নেবেন, কারণ মানুষের আসলে চয়েসের কোনো শেষ নাই। সেটা 4-5টা টিউটোরিয়াল দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছেলেদের আর মেয়েদের আসলে কী পড়া উচিত আর কী পড়া উচিত না। এটা অত্যন্ত ক্রুশিয়াল। অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, আমার কাছে মনে হলো যে আমার বলার থেকে সেখান থেকে দেখে নেওয়াটা আপনার উচিত। ওকে, যদি আমরা পরের কোয়েরিতে আসি, ডেমো ক্লাসে কারা ভালো করে। তো সাধারণত এটা আমরা অবশ্যই জানি যে যারা যে সেগমেন্টে অলরেডি কাজ করতেছে বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারা, যারা শিক্ষক পেশায় সরাসরি জড়িত, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে আসছে, একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে আসে, তাদের একটা এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, তারা পড়াতে পারে। যারা কোচিংয়ে জড়িত তারা অবশ্যই বলতে পারেন যে তাদের একটা এক্সট্রা বেনিফিট হিসেবে কাজ করে। যারা নিয়মিত টিউশনি করানোটা পুরোপুরি আসলে সাপোর্টিভ না, কারণ টিউশনির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে 1-2 জন থাকে, কিন্তু যারা কোচিং করায় বা যারা শিক্ষক পেশায় জড়িত তাদের জন্য ডেমো ক্লাসটা করা অনেকটা ভালো হয়। তার মানে যারা অলরেডি এইগুলোর সাথে কানেক্টেড আছেন তাদের অবশ্যই ভালো হওয়ার একটা পসিবিলিটিস অন্যদের থেকে আপনার বেশি। ওকে, পরে যেটা ডেমো ক্লাসে করণীয় আর বর্জনীয়, যেটা আমার কাছে সবচাইতে হাই ভ্যালু যে সেগমেন্টটা আমার কাছে মনে হলো সেটা আমি আলোচনা করতেছি। ওকে, তো আমি 2টা পার্টে ভাগ করছি, করণীয়টা আর বর্জনীয়টা। আচ্ছা, প্রথম যে কাজটা করা উচিত, যখনই আপনি ডেমো ক্লাস দিবেন, ডেমো ক্লাসের বিষয় নিয়ে অনেকের অনেক কনফিউশন কাজ করে।
মানুষের মধ্যে দেখা গেল যে অনেক নেতিবাচক ভূমিকা থাকে। তো করণীয় যে বিষয়গুলো আছে, প্রথম আপনাকে শিক্ষক হিসেবে নিজেকে আইডেন্টিফাই করতে হবে, মনে করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সাধারণত আমরা যখন ব্যক্তিগতভাবে যখন আমরা স্টুডেন্ট হিসাবে যখন আমরা ক্লাস শুনি, তখন কিন্তু শিক্ষক যখন পড়ায় তখন কিন্তু সে নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেয় এবং পড়াতে পছন্দ করে আপনার, আর আমরা চিন্তা করি। কিন্তু যখন আমরা স্টুডেন্টরাই যখন শিক্ষকের পদে দাঁড়ায় তখন কিন্তু আমরা ভয় পাই যে কী না কী হচ্ছে, ভুল হচ্ছে। এই জিনিসগুলো পরিহার করে কিছুক্ষণের জন্য আপনারা নিজেদেরকে তাদের জায়গায় চিন্তা করবেন, এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আয়নার সামনে আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। আপনি যতই কোচিং করান, যতই স্কুলে পড়ান, ডেমো ক্লাসে যখন আপনারা দিবেন আরও বেশ কিছু কথা সামনে আসবে, তখন কিন্তু আপনাদের ভয় কাজ করবে। ভয়টা দূর করার জন্য প্র্যাকটিসটা খুবই জরুরি। 3 নম্বর যেটা আমার কাছে মনে হলো যে আপনারা প্র্যাকটিস করার জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা ঘরের মধ্যে যখন প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা জিনিসকে এক একটা মানুষ অথবা এক একজন স্টুডেন্টস ভেবে আপনারা ডেমো ক্লাস নেবেন। তাদেরকে মনে করবেন যে আপনারা তার সামনে বসে ক্লাস নিচ্ছেন। এটা হচ্ছে অত্যন্ত কার্যকরী একটা বিষয়। আপনারা যারা বেশি একটু লজ্জা পান, তারা আসলে দেখা গেল যে আপনাদের যে বন্ধু-বান্ধব আছে বা বাবা মা আছে বা ফ্রেন্ড আছে, তাদের সামনে বেশি বেশি করে চর্চা করবেন। আর যদি আপনাদের বন্ধু-বান্ধব ছাড়া যদি বাসায় একা একা চর্চা করেন, তখন সেই বিষয়বস্তুগুলোকে আপনারা কী করবেন, ভাববেন যে আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন। কারণ যখন আমরা বন্ধুর সাথে কথা বলি, আমাদের মন মানসিকতা অন্য থেকে সাধারণত ভালো থাকে। ওকে, যেটা আমি বললাম যে নিজের পরিবার, বন্ধু-বান্ধব বা বন্ধু-বান্ধবকে ছাত্রছাত্রী চিন্তা করে চর্চা করতে হবে না। এটা ভালো একটা বিষয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট বলতে পারেন করণীয়। তারপর ডেমো ক্লাসের আগে এটা আপনাকে করতে হবে। প্র্যাকটিস না করে এক্সাম হলে কখনোই যাবেন না, ভালো হবে না অবশ্যই। প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। ওকে, কী প্র্যাকটিস করবেন একটু পরে আসি। ওকে, বর্জনীয় যে বিষয়গুলো, এটা হচ্ছে অতিরিক্ত বাজে চিন্তা না করা। মানে আমাদের মধ্যে নেগেটিভিটি অনেক বেশি কাজ করে, কি হবে, বলতে পারবো কি না, কী হতে পারে, এই টাইপের। স্বাভাবিক একটা পরীক্ষা ভাবা, কারণ পরীক্ষা ভালো করবেন এমন কোনো বিষয় না। স্বাভাবিক চিন্তা ভাবনা করেন, স্বাভাবিক থাকবেন, দ্যাট ইজ দ্য বেটার। ওকে, পরীক্ষার দিন আমি পারবো কি পারবো না এই বিষয় নিয়ে চিন্তা না করে প্র্যাকটিস করতে থাকেন। এটা তিনোটাই খুবই একটা নেগেটিভিটি একটা বিষয়, যেটা আমাদের ডেমো ক্লাসের মধ্যে সাধারণত যখন আমরা দাঁড়াই তখন আমাদের মধ্যে ভয় তৈরি করে। এটা একবারে চিন্তা করা যাবে না। ওকে, 8 নাম্বারটা ডেমো ক্লাসের দিন পরিবেশ। এটা অত্যন্ত জরুরি। তার মানে যেদিন আপনি ডেমো ক্লাস দিতে যাবেন, সেখানে আপনার পরিবেশটা কেমন থাকবে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের আলোকে এই জিনিসটাকে তৈরি করছি আপনার, এবং সম্ভাব্য যা যা হতে পারে সেগুলোকে আমি লিস্টেড করে রাখছি। ওকে, ডেমো ক্লাসটি সরাসরি সবার সামনে অনুষ্ঠিত, অর্থাৎ আপনারা যারা যারা ডেমো ক্লাসের জন্য কোয়ালিফাই করবেন তাদের সবার সামনে কিন্তু আপনাকে ডেমো দিতে হবে। তার মানে এখানে কোনো স্টুডেন্টস থাকবে না। এখানে যাদের সামনে আপনি ডেমোটা উপস্থাপন করবেন, তারা সবাই কিন্তু আপনার মতো পরীক্ষার্থী, ক্যান্ডিডেট। এটা খেয়াল রাখতে হবে। যারা ডেমো ক্লাসে অংশগ্রহণ করবেন তাদের সামনে আপনাকে ডেমো দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ডেমো কিন্তু কোনো স্টুডেন্টের সামনে দিবেন না, এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখবেন না। এটা যারা পরীক্ষা দেবেন, আর পরীক্ষাগুলো সাধারণত শুক্রবারের দিকে পড়ে আপনার। বিষয়টা এমন অনেকের মধ্যে ভাবে যে আমাকে হয়তো স্টুডেন্টের সামনে হয়তো ক্লাস নিতে পারে, এরকম না। আপনি সাধারণত যারা ডেমো ক্লাসে পার্টিসিপেট করে তারা তাদের সামনে দিয়ে দেবে, ঠিক আছে? তো বিচারক যারা আপনাকে বিচার করবে, অবশ্যই 3 থেকে 5 জন একটা প্যানেল থাকবে, শিক্ষক থাকবে, ঠিক আপনার তার ডান পাশে বা বাম পাশে বসে আপনাকে মূল্যায়ন করবে। যখনই আপনি তাদেরকে ক্লাসটা না শুরু করবেন, ক্লাসের মাঝখানেই আপনাকে তারা অনেক প্রশ্ন করবে। তার মানে সব ক্ষেত্রে নিজেকে প্রস্তুতি করে রাখবেন। যে টপিক নিয়ে কথা বলবেন, এটা অবশ্যই একটু পরে আসবো, টপিকটা ভালো মতো জেনে যাবেন। টপিক থেকে কী কী প্রশ্ন হতে পারে সেটার উদাহরণ সব জেনে নেবেন। ওকে, তার মানে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। প্যানেলকে দিক কথা বলার সময় বেশ কিছু বিষয় আছে, আসলে কথাটা কীভাবে বলা উচিত। পরেরটা হচ্ছে যারা অংশগ্রহণ করবেন তারা সবাই অপরিচিত। এটা সবচেয়ে বাজে অথবা ভালো দিক। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা থাকবে, ঠিক আছে? আপনার যে করণীয় দিকগুলো কী কী, যেদিন পরীক্ষা, এটা আমি এটা আলোচনা করব। বাট আমার কাছে মনে হয় এটা একটা বাজের দিক। তো বাজের দিককে কীভাবে ভালো দিক করতে পারেন সেটা একটু পরে আসি আমরা। ওকে, সময় হিসাবে পাবেন 5 থেকে 15 মিনিট। ইট ইজ অন ডিপেন্ডিং। তার মানে দেখা গেল যে আপনি যদি বলতে পারেন, দেন যে প্যানেল আছে, যে টিউটর আছে, আপনাকে তারা কিন্তু সময় দিবে। এমন হতে পারে 20 মিনিট দিতে পারে, অস্বাভাবিক কিছুই না, কারণ তারা চায় ভালো কেউ এখানে আসুক। ওকে, এটা খেয়াল রাখবেন, যে যত ভালো কথা বলতে পারেন আপনাকে টপিক তারা দিয়ে দিবে বা আপনাকে বাছাই করতে হবে, এই বিষয়টা পুরো ক্লারিফাই করে দেবে তারা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা টপিক আপনাকে নিজের মতো বাছাই করতে বলে, অথবা তারা আপনাকে অধ্যায় দিয়ে দেয়। এটা সাধারণত আপনারা যেদিন আপনার ভাইবার ডেট পাবেন, মানে ক্লাসের ডেট পাবেন, সেদিন আপনারা জানতে পারবেন। আর যদি কিছু না বলে দেয়, দেন আপনারা যে সাবজেক্টে পরীক্ষা দেবেন সেই সাবজেক্ট সম্বন্ধে ভালো মতো কয়েকটা টপিককে ভালো মতো শিখে যাবেন। ওকে, এটা নিয়ে একটু পরে আসবো, আলোচনা করব। সব ওয়েবসাইটে পাবেন,
সাধারণত ডেমো ক্লাসের শিডিউলিংয়ের সময় টপিক দেওয়া থাকে, আর যদি না থাকে নিজের ইচ্ছা মতো টপিক বাছাই করতে বলা হয়। তাও আপনি সমস্ত বিষয়ে আপনি কি করবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন। তো দেখা গেল যে কী কী টপিক হতে পারে, অবশ্যই আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিতে যাবেন সেটা নিয়ে কথা বলতে বলবে। আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে আপনি যেটা আপনি সবচেয়ে ভালো ভাবেন সেটার বিষয় নিয়ে উদাহরণ সহ যতভাবে পারেন সেটাকে সুন্দর করে খাতায় উদাহরণ সহকারে লিখে প্র্যাকটিস করতে পারেন। ওকে, বুদ্ধিমান বা বুদ্ধিমতীরা এই নিয়ে আগে থেকে সতর্ক টপিকে বাছাই করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে আসে, খেয়াল রাখবেন। এটা হচ্ছে ডেমো ক্লাসের পরিবেশ, মানে কি হতে পারে যেদিন আপনি পরীক্ষা দিবেন। আচ্ছা, একটু নিচে নামি। ডেমো ক্লাসের দিন করণীয় মানে আপনার কি কাজ থাকবে, ঠিক আছে? যেটা আমি বললাম যে এটা হচ্ছে স্বাভাবিক পরিবেশ এমন থাকবে, ঠিক আছে? আপনাকে এই অ্যাঙ্গেল থেকে চিন্তা করতে হবে। আচ্ছা, আর আপনার কাজ কি থাকবে, যেটা আমি বললাম এটার একটু বেশি পরিমাণে আলোচনা করা আছে। পরীক্ষার দিন অবশ্যই 1 ঘন্টা আগে, যেটা আমি বললাম যে 1 ঘন্টা আগে আমি কেন বললাম, কারণ অবশ্যই ইনস্টিটিউট সম্বন্ধে আপনার ধারণা নেওয়ার জন্য আগে যাবেন, যারা যাবে তাদের সাথে কথা বলবেন, একটু পরিচিত হবেন। এটা আপনার ডেমো ক্লাসের আপনার একটা যে মানে ভয়, এটা কাটাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত মতামত 1 ঘন্টা আগে যাওয়া উচিত, বাট আপনি 30 মিনিট আগেও যেতে পারেন, বাট 1 ঘন্টা আগে গেলে বেশি মানুষের সাথে কথা বলতে পারেন, পরিচিত হতে পারবেন। ডেমো ক্লাসের সময় এটা আপনাকে অনেক হেল্প করবে। পুরো ক্যাম্পাসটাকে একবার ঘুরবেন, এতে প্রতিষ্ঠান সম্পর্কে আপনার ভালো চিন্তা তৈরি করবে, যা আপনার কিছু আত্মবিশ্বাস তৈরি করবে। এই বিষয়গুলো হচ্ছে পুরোটাই হচ্ছে সাইকোলজির একটা ইম্প্যাক্ট, আমার কাছে ব্যক্তিগত মনে হয় আপনার। ওকে, কমপক্ষে 5 থেকে 7 জনের সাথে কথাবার্তা বলে তাদের মতামত নেবেন, মতামত দিবেন, তাদের অবস্থা পর্যবেক্ষণ করবেন, আর কনফিডেন্টলি কথাবার্তা বলবেন, ভয় পাবেন না। ওকে, অবশ্যই এখানে সেই ফিল না করে বসে না থেকে তাদের সাথে কথাবার্তা বলবেন। এমন মনে করবেন যে আপনাদের পুরনো বন্ধুর সাথে কথাবার্তা বলতেছেন। যখন আপনি আপনার ক্লাসটা নেওয়া শুরু করবেন, তখন দেখবেন যে যাদের সাথে আপনার কথা বলছেন তারা কোথায় কোথায় বসতেছে, সেই দিক ফোকাস রেখে আপনি আপনার টপিকগুলোকে আলোচনা করবেন। এটা আপনার কাছে বেশি বেটার হবে। তাদের কাছ থেকে রায় নেবেন, প্রশ্ন করুন, ইত্যাদি ইত্যাদি। ওকে, পরীক্ষার সময় অবশ্যই টপিকগুলো একটা শর্ট খাতায়, এটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়েছে যে যেই টপিকটা নিয়ে আপনি কথাবার্তা বলবেন সেটা শর্ট আকারে, সংক্ষিপ্ত আকারে একটা চিরকুটে লিখে নেবেন, এবং এটাকে অবশ্যই যখন আপনি ক্লাসটা নেবেন তখন হাতে রাখবেন। বাই চান্স যদি কোনো মিস্টেক থাকে এটাকে দেখতে পারেন, অথবা ভুলে গেলে এটাকে দেখতে পারেন। প্রয়োজনে তার ডেমো ক্লাসে দেখবেন, আপনার অনেক উপকার হবে। এটা কিন্তু অত্যন্ত একটা কার্যকর বিষয়। ডেমো ক্লাসের মধ্যে অনেকে আতখার মধ্যে ভয় পেয়ে যায়, তখন তারা ঘাবড়ে যায়, ভুলে যায়। তখন সেই টপিকটাকে কোনোভাবে অ্যাভয়েড করেন অথবা শর্টকাটে শেষ করে হাতের চিরকুটটাকে দেখে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে যে আপনি যদি ভয় পেয়ে যান একবার, এটা স্বাভাবিক একটা বিষয়। আমার যে অভিজ্ঞতা, এটা একদম 40% স্টুডেন্টের সাথে এটা হয়েছে, ভয় পেয়ে গেছে তারা। ভয় পেলে কিন্তু মানুষ ভুলে যায়, আর শরীরের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। পরে মানুষ দেখা গেল কথা বলতে পারেন, আপনি যতই ভালো স্টুডেন্ট হন, যতই ভালো টিচার হন, এটা একটা খেয়াল রাখবেন। তখন আপনি যদি এরকম হয়, অবশ্যই টপিকটা আপনি কি করবেন, আপনি চিরকুট থেকে বের করে টপিকটাকে দেখে একটু সময় নিয়ে লাগলে টিচারদেরকে প্রশ্ন করে বলুন, স্যার গিভ মি সাম টাইমস। অবশ্যই আপনাকে দিবে তারাও জানে যে আপনারা নার্ভাস হয়ে গেছেন, আপনার থেকে তারা এটা ভালো বুঝতেছে। অবশ্যই প্রত্যেকটা টিচার এই জিনিসটা দিবে, এটা খেয়াল রাখবেন। প্যানেলে সাহায্য চাইবেন, কিন্তু ভয় পাবেন না। ভয় পেয়ে অনেকে দেখা গেল যে টপিক রেখে আপনার চেয়ারে যে বসে পড়ে, এই বিষয়টা খুবই খারাপ আপনার। এটা আপনার ব্যক্তিত্ব, আপনার টিচার হিসেবে একটা ভালো একটা বাজে একটা তৈরি করবে, যেটা পরবর্তী টিচার রিক্রুটমেন্টে আপনার জন্য অনেক বাজে একটা প্রভাব ফেলবে। আচ্ছা, যেটা বললাম আর কি, যে এটা অত্যন্ত জরুরি, শর্ট নোট করে নেবেন, যা যা লিখতেছেন সেটা ভালো মতো প্র্যাকটিস করবেন। পরীক্ষার টপিকটা ভালো মতো উদাহরণ সহ চিন্তা করে রাখবেন, যেটা টপিকটা দেখা মাত্র আপনি আলোচনা করতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে যখন আপনি একটা ক্লাস নেবেন, যেহেতু সবাই শিক্ষক, সেখানে যারা বসে আপনার ক্লাসটা শুনবে তারা কিন্তু অনেক প্রশ্ন করবে, সে মোতাবেক নিজেকে তৈরি করে রাখবেন। আপনার টপিকে আপনি স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন তৈরি করে রাখবেন। সরাসরি উত্তর ভুলে গেলে বা নার্ভাস হয়ে ভয় না পেয়ে টপিকটা হালকা কিছু বলে, যেটাকে বললাম কিছু বলবেন অথবা পরিহার করবেন। এমনভাবে করবেন যাতে মনে হচ্ছে না আসলে এই বিষয়টা হচ্ছে সব কিছু নিজের মাইন্ডের উপর থাকবে। অন্য কোনো টপিকে যাও, তার মানে টপিকটা যে নার্ভাস হন, তার টপিকটাকে হালকা কিছু বলে অ্যাভয়েড করে নতুন টপিকে যাবেন। কোন টপিকে যাবেন সেটা হাতে চিরকুটটা দেখে নেবেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনার অন্য টপিকে আপনার মনে, সেটা আপনি ইউজ করতে পারেন। প্রয়োজনে এই যে বললাম যে আপনার হাতের নোটটা অল্প সময় দেখে নাও। ওকে, এগুলো কিন্তু ঘটে যাওয়া ঘটনা, আমি সেটা কিন্তু বলতেছি আপনাদেরকে, ঠিক আছে? যদি একেবারে টপিক ভুলে যান, তাহলে প্রয়োজন দায়িত্ব শিক্ষকের কাছ থেকে কিছুক্ষণ সময় চেয়ে নিজেকে সংযত করে আবার শুরু করবেন। ভয় পেলে বলা শুরু করবেন না, একটু দাঁড়াবেন, লাগলে টিচারদের কাছ থেকে একটু সময় চাইবেন। অবশ্যই টিচাররা সময় দিবে, এগুলো কিন্তু দেখা ঘটনা কিন্তু। ওকে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি, এগুলো হওয়াটা একদম স্বাভাবিক বিষয়। ওকে,
ক্লাসে যারা নিতে যাচ্ছেন বা ভাইবা দিচ্ছেন তাদের অধিকাংশ ভয় পায়, এটা স্বাভাবিক। তাই নিজেকে সুপিরিয়র বা সুপ্রিম ভাবা উচিত না। যখন আমরা নিজেকে সুপিরিয়র বা সুপ্রিম ভাবি তখন আমাদের কথা বলাটা কনফিডেন্ট বাড়া যায়। এটা হচ্ছে আমাদের একটা স্বাভাবিক একটা নেচার। ওকে, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল, প্রত্যেকটা ক্রুশিয়াল। কিন্তু আপনার আসলে কি করা উচিত পরীক্ষার ডেমো ক্লাসের দিন। ওকে, আশা করি আমাদের যে ফার্স্ট পার্ট, আরেকটা পার্ট আছে 10 ডেমো ক্লাসের আপনার ফরম্যাটটা কেমন হবে। এটা আমি সবচেয়ে বেশি দেখলাম যে আমাকে প্রশ্ন করে বাংলা ইংলিশ ভার্সনে হবে নাকি অন্য কিছু হবে। যারা জানেন অবশ্যই জেনে রাখা উচিত যে আমাদের যে শিক্ষার মিডিয়াম 3 রকমের। একটা হচ্ছে বাংলা ভার্সন, যেটা আমরা সাধারণত লেখাপড়া করি। একটা ইংলিশ ভার্সন, বাংলাটাকে ইংলিশে কনভার্ট করা। আর একটা কিন্তু ইংলিশ মিডিয়াম। অনেকে কিন্তু ইংলিশ ভার্সন আর ইংলিশ মিডিয়াম বলতে একই বোঝে, কিন্তু এটা একবারে ঠিক না। আমাদের যে শিক্ষার যে সিস্টেমটা মানে স্কুল কলেজে সব হচ্ছে বাংলার ইংলিশ ভার্সন। ওকে, এখানে কোনো মিডিয়াম নিযুক্ত নাই। ইংলিশ মিডিয়ামের আলাদা প্রতিষ্ঠানই আছে যেটা বাইরের দেশ নিয়ন্ত্রণ করে। অনেক ইংলিশ মিডিয়াম আছে, এরা ব্রিটিশ বা ক্যামব্রিজ বা অক্সফোর্ডের মতো ফলো করে। তার মানে আমরা বাংলিশ যেটা আছি, মানে আমরা যে ফলো করি সেটা হচ্ছে এটা। তার স্কুল কলেজে শুধু এর বাইরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হয় না। আচ্ছা, তার মানে ইংলিশ মিডিয়াম নিয়ে কিন্তু স্কুল কলেজে কোনো প্রশ্ন হয় না, এটা আলাদা প্রতিষ্ঠান। এটা এর সাথে স্কুল কলেজের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে এ লেভেল আর ও লেভেল। আশা করি আমার কথাটা বুঝছে। আচ্ছা, এখন আপনার ভাইবার ফরম্যাটটা কি হবে? বাংলায় হবে না ইংরেজিতে হবে নাকি দুটোটাই হবে? এটা নিয়ে আমার যেই পরামর্শ এটা হচ্ছে যে যদি আপনি বাংলা ভার্সনে অ্যাপ্লাই করেন, মানে বাংলা ভার্সনে যদি আপনি সাধারণত বাংলা ভার্সনে অ্যাপ্লাই করেন, আপনি এই ভাববেন না যে আমি বাংলা ভার্সনে দিব। আপনার উচিত হবে বাংলা এবং ইংলিশ দুটোটাই প্র্যাকটিস করা, চর্চা করা। কারণ আমি যে ভাইভাগুলোতে ফেস করছি, আমাকে তারা অর্ধেক বাংলায় বলতে বলছিল, অর্ধেক ইংরেজিতে বলতে বলছিল। আমি যখন বাংলায় বলি ভালো বলতেছিলাম, যখন আমাকে ইংরেজিতে বলতে বলে আমি নার্ভাস হয়ে যাই। বিষয়টা এমন না যে আমি পারি না, কিন্তু আমার মনে আসতেছিল না বিষয়টা। কারণ ওইভাবে ইংলিশটা প্র্যাকটিস করে যাই না, আমি চিন্তা করি যে আমাকে ইংলিশে বলতে বলবে। এর মধ্যে কয়েকজন বুদ্ধিমান আর বুদ্ধিমতী ছিল, তারা বলছে না আমি ইংলিশটা বেশি প্রিফার করতেছি, আমি বাংলাটাই করি, বা আমার কাছে আসলে আনকমফোর্টেবল। যদি এমন হয়, আপনারা যদি ফেস করেন যে আপনাদের ইংলিশে বলতে কষ্ট হচ্ছে, বাংলা ভাষায় অ্যাপ্লাই করছেন বাট টিচার বলতেছে আপনি ইংরেজিতে বলেন, তখন আপনি রিকোয়েস্ট করে বলবেন যে না আসলে ইংরেজি আমি একটু নার্ভাস ফিল করি, আমি বাংলাতে বলাটাই প্রিফারেন্স। তখন টিচার আমাকে ফোর্স করবে না, তখন আপনারা বাংলাতে বলা ট্রাই করবেন। এটাই বুদ্ধিমানের কাজ। মোট কথা, ক্লাসটা সুন্দরভাবে নেওয়াটা জরুরি। বাংলায় বলতেছেন নাকি ইংরেজি বলতেছেন ততটা জরুরি না, যেহেতু বাংলা ভার্সন যারা পড়ে। আর দ্বিতীয়ত, যারা ইংলিশ ভার্সনে আসছেন তাদের অবশ্যই ইংলিশে করাটা উচিত, তারা বাংলায় বলতে যাবেন না, ঠিক আছে? যদি টিচার বলে দেন বাংলায় বলবে। তার মানে আমার যে পরামর্শ, যারা বাংলা ভাষণে আবেদন করবেন তারা বাংলার পাশাপাশি ইংলিশটাকে শিখবেন। এটা একটা আপনার এক্সট্রা প্লাস পয়েন্ট। যদি ইংলিশে বলতে আপনি নার্ভাস ফিল করেন, তাহলে ডাইরেক্ট বলবেন তাদেরকে রিকোয়েস্ট করে যে আমি ইংলিশ ব্যক্তিগতভাবে একটুখানি আমার নার্ভাস লাগতেছে, আমি বাংলাতেই বলতে চাই। তারা মানা করবে না, আপনি ফোর্স করবেন না নিজেকে, তাহলে ভুল হবে। কিন্তু যারা ইংলিশ ভার্সনে আবেদন করতেছেন তারা বাংলায় বলা ট্রাই করবেন না। যদি টিচার জিজ্ঞেস করে দেন বাংলায় বলবেন। তার মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। ওকে, এটা আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করছে যে আসলে ভার্সনটা কী হবে। যারা বাংলা ভাষায় আবেদন করবেন তারা ইংলিশটাও শিখবেন। দুটাতে বল আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন। এত করে একটা সুযোগ হয় কি, আপনি যদি ইংলিশ ভার্সনের সিট খালি হয় তখন আপনাকে তারা পোস্টিং করে দেয় ওখানে। ইংলিশ ভার্সনে কেন যাবেন? কারণ বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে এক্সট্রা 3000 আর এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায় আপনার, আর মূল্যায়নটা আপনার আলাদা থাকে। এটা কিন্তু যতটুকু আমার দেখাতে ততটুকু বললাম। তার মানে চেষ্টা করবেন বাংলা ইংলিশ দুইটা শেখার জন্য। এত করে আপনি বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুই জায়গায় আপনি আবেদন করতে সাহস পাবেন। যখন চর্চা করবেন দুইভাবে চর্চা করবেন। ওকে, এখন আমাদের যে প্রথম যে সেগমেন্ট ছিল এটা নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আর আমার যতটুকু আমার মাথার মধ্যে ছিল আমি ততটুকু নিয়ে ডিসকাস করছি আপনার। এটা ছিল আমাদের ডেমো ক্লাস পার্ট 1, আর পার্ট 2টা হচ্ছে গুরুত্বপূর্ণ। পার্ট 2টা হচ্ছে শুধু ভাইবা রিলেটেড। ওকে, আর পার্ট 2তে যাচ্ছি, যেটা আমার 11 থেকে শুরু হচ্ছে। ডেমো ক্লাসের ভাইবাটা অত্যন্ত পরিমাণে ক্রুশিয়াল, কারণ ভাইবার যে লেয়ার, যেটা আমার কাছে মনে হলো যে ডেমো ক্লাসের ভাইবা হয় 1 থেকে 2 স্তরে। 1 থেকে 2 স্তরে কেন বললাম? কোনো ক্ষেত্রে যখন আপনারা ডেমো ক্লাস দেন তখনই তারা কিছু প্রশ্ন করে, মানে আপনার কি কি প্রশ্ন করে সেটা পরে আসতেছি। স্বাভাবিক প্রশ্ন করে। আপনি যদি প্রথম স্তরে টিকে যান, দেন আপনাকে ফাইনাল ভাইবার জন্য তারা আহ্বান করে। অনেক ক্ষেত্রে ডেমো ক্লাসের পর আপনি টিকেন, দেন ডাইরেক্ট ফাইনাল ভাবা হয়। অনেক ক্ষেত্রে ডেমোর সাথে আপনাকে তারা অনেক কোয়েরি করে, মানে কোশ্চেন করে, একটা শর্ট লিস্ট করে, দেন আপনাকে ফাইনাল ভাইবার জন্য রাখে। ওকে, বললাম প্রথমটি
আপনার ডেমো ক্লাসের শেষে আপনাকে শিক্ষাদান পদ্ধতি নিয়ে অনেক সাইকোলজিক্যাল প্রশ্ন করতে পারে। যখন আপনি ডেমো ক্লাস দিবেন তখনই শিক্ষক কিন্তু অনেক কাউন্টার প্রশ্ন করবে আপনাকে ফুল রেডি থাকতে পারবেন। কি প্রশ্ন করবে আমি একটু পরে আসি। ওকে, দ্বিতীয়টি করবে, প্রথম দ্বিতীয় যদি টিকেন, তার মানে বলা হচ্ছে যে দ্বিতীয় ভাইবা যদি নেয় তাহলে প্রথম ভাইবাতে আপনাকে টিকতে হবে। এখানে অনেক প্রশ্ন করবে, যদি টিকেন দেন আপনি দ্বিতীয় ভাইবার জন্য কোয়ালিফাই করবেন। ওকে, অথবা যেটা আমি বললাম যে আপনার ডেমোর পর সরাসরি ফাইনাল ভাইবা নেবে। এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান ভ্যারি করে, বাট আমার কাছে ব্যক্তিগত মতামত যে যখন ডেমো দেবে তখনই আপনাকে তারা একটা সাইকোলজির অনেক প্রশ্ন করবে, দেন আপনাকে তারা ফাইনাল ভাইবা নেবে, মানে সবভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। ওকে, ভাইবাতে সাধারণত যেসব প্রশ্নগুলো করে আর আমার দেখার মধ্যে যে প্রশ্নগুলো আমি ফেস করছি বা আমি দেখেছি যে অন্যকে যে প্রশ্নগুলো করতে সেটা। ওকে, আসলে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে ভাইবা দেন, সেটা আমি বললাম, এটা হাইড রাখলাম। আসলে কি আমাকে জিজ্ঞেস করবেন না, আমি বলতে চাচ্ছি না, আসলে অবশ্যই বলতাম আর কি, কারণ এটা নিয়ে অনেক কিছু হতে পারে, তাই আমি বললাম না আর কি। আমি রিকোয়েস্ট করলাম যে আসলে কেউ জিজ্ঞেস করবেন না। আমি আসলে 2টা প্রতিষ্ঠান, অ্যাকচুয়ালি 3টা প্রতিষ্ঠানে আমি ভাইবা ফেস করছি, মানে ডেমো যে ভাইবাটা সেটার আলোকে অ্যাকচুয়ালি আলোচনাগুলো কর। ওকে, ভাইবাতে আপনার সাধারণত প্রশ্নগুলি নিজের অনার্সের যে বিষয় আছে সেটা ভালো মতো জেনে যাবেন, এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা অনেক বেশি। মাস্টার্স করেছেন কি করেন না এই নিয়ে আপনাকে প্রশ্ন করবে, কেন করেছেন কেন করেননি রেডি থাকবেন। যারা মাস্টার্স করেছেন তারা একটা এক্সট্রা আপনার একটা মানে ভ্যালু পাবেন এখানে। আবেদনকৃত বিষয়ের সম্পর্কে, মানে যে পদে আপনি আবেদন করছেন সেই পদ সম্বন্ধে আপনি ভালো জানতে হবে আপনার। ওকে, শিক্ষানীতি, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার এডুকেশন যা আছে সব ভালো মতো জানবেন। ওকে, কারণ শিক্ষানীতিগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রতিবন্ধী বা বিশেষ শিশু বা ছাত্রছাত্রীদের শিক্ষানীতি, অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু স্টুডেন্টস থাকে এই টাইপের, এদের আসলে কীভাবে আপনি পড়াবেন বা সরকার এদের জন্য কোনো শিক্ষানীতি প্রণয়ন করছে কিনা সেই রিলেটেড ভালো মতো জানবেন। শিক্ষকের গুণাবলী কী কী থাকা উচিত এগুলো মুখস্থ করে যাবেন ভালো মতো, এমনভাবে আলোচনা করবেন যাতে মনে করেন না সিম্পল, এটা কিন্তু খুবই জরুরি। আজকের মধ্যে কিন্তু আপনারা জানবেন না, এটা ভালো মতো শিখে যাবেন। আপনার পড়ার ধরন, মানে আপনি বাচ্চাদের কীভাবে পড়ান, এটার ব্যক্তিগত অনেকে আপনার অ্যান্সার থাকে, আপনি আপনারটাকে দিবেন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। ওকে, শাস্তির ধরন, এটা নিয়ে অনেক পুরনো প্রশ্ন আসছে। সাপোজ আপনাকে যে প্যানেলে বসে থাকবে, আমি যেটা আলোচনা করলাম যে প্যানেলের এখন থাকবে, আসলে আমি হারিয়ে ফেলছি সেটাকে, এটা এই জায়গায় ছিল, কিন্তু একটা মিনিট, এই যে এখানে যে বিচারক থাকবে এই প্রশ্নগুলো কিন্তু তারা করবে, মানে যে প্যানেলে যে শিক্ষক থাকবে তারা করবে আপনাকে এই প্রশ্নগুলো। আচ্ছা, তারা আপনাকে বলবে সেগুলো। আপনার শাস্তির ধরন কি, মানে কোনোভাবে যদি আপনি একটা বাচ্চা আপনার কাছে পড়াগুলো না পড়ে আপনি কীভাবে শাস্তি দিবেন, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্নের উত্তর থাকে। এটা পুরোটাই সাবজেক্টিভ বিষয়, এটা ক্ষেত্র বিশেষে 3 রকম 4 রকম হতে পারে। যেমন প্রাথমিকের বাচ্চাদের ক্ষেত্রে উত্তর একরকম থাকবে, মাধ্যমিকের বাচ্চাদের ক্ষেত্রে একরকম থাকবে, যারা লেকচার পর তাদের কিন্তু আরেকরকম থাকবে। এটা আপনাদের মধ্যে তৈরি করে নেবেন সুন্দর করে। আপনি কিভাবে পড়া আদায় করবেন তাদের কাছ থেকে, যদি পড়া না দেয় আপনি কীভাবে আদায় করবেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা শিক্ষকের আলাদা একটা স্ট্র্যাটেজি থাকে, এটা আমার বলার কিছু নাই। ক্লাস নিয়ন্ত্রণ, অতিরিক্ত ক্লাস নেবেন কি না, বেতন যদি কম হয়, অন্য শিফটে যদি দেই, হাই স্কুলে নিয়োগ হলে যদি আপনাকে প্রাথমিক ক্লাস নিতে বলে আপনি করবেন কি না, এগুলো একেবারে ঠোরস্থ রাখবেন, কারণ এগুলো আপনাকে করবে তারা। এটা অনেক ক্ষেত্রে ফেস করে আপনার, যেমন বেতন 30,000 আপনাকে বলবো 25,000 বা 20,000, আপনি আপনার মতো উত্তর রেডি করে রাখবেন সুন্দর করে, যেটাই হোক আপনি আপনার মতো তৈরি করে রাখবেন। এগুলো কিন্তু হয়, অবশ্যই হয়। ওকে, আপনার পঠিত বিষয়ে পরিবর্তে যদি অন্য বিষয়ে হঠাৎ ক্লাস নিতে বলে তো আপনি কীভাবে ম্যানেজ করবেন। অনেক ক্ষেত্রে এটা বলা যে আপনি ধরুন অঙ্কের রিক্রুট হলেন, আপনাকে কোনো একটা কারণে বাংলা একজন টিচার আসে না, সেখানে আপনাকে ক্লাস নিতে বললো, তখন আপনি কীভাবে এগুলোকে মেনটেন করবেন, এটা নিজের মতো করে আপনারা তৈরি করে রাখবেন। অর্থাৎ এক ক্লাসের পড়া আপনাকে না দিয়ে যদি অন্য ক্লাসে পাঠায়, যেটা টিচার আপনি না, সাপোজ আপনি ইংলিশের টিচার আপনাকে অ্যাকাউন্টিং নিতে পাঠালো, বা অ্যাকাউন্টিং টিচার নাই আর রিজার্ভ কোনো টিচার নেই, তখন আপনি কি করবেন, এগুলো তৈরি করে রাখবেন নিজের মতো। এগুলো আমি বললে অনেক কিছু হবে, তাও আপনারা বুদ্ধি করে নিজের মতো প্রশ্ন তৈরি করবেন। যদি আমাকে বলে যে এরকম যদি হয় যে আপনার ম্যাথের টিচার আপনাকে অ্যাকাউন্টিং নিতে বলতেছে, ম্যাথের টিচারে কিন্তু অ্যাকাউন্টিং নিতে পারবে না, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে আপনাদের যে কাজটা করা উচিত, এরকম একটা প্রশ্ন আসতে পারে যে সেই ক্লাসে যাবেন, এভাবে বলুন সুন্দরভাবে, সেই ক্লাসে যাব, প্রথমবার তাদের সাথে, যেহেতু প্রথম ক্লাস, আপনার তাদের সাথে মানে কথাবার্তা বলা, গল্প করা বা এমন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলা
যেটা যাতে ওই সাবজেক্টের কোনো প্রভাব না পড়ে। অর্থাৎ আপনাকে সর্বোপরি ভালো একটা পরিবেশ তৈরি করে রাখাটা, এটা এরকম কখনো সম্ভব না। একটা ম্যাথের টিচার অ্যাকাউন্টিং করাতেই হবে, বিষয়টা এরকম না। আপনাকে জাস্ট বলা হবে যে ওই ক্লাসের সময়টা কীভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনি আপনার মতো করে ওই ক্লাসটাকে ম্যানেজ করবেন। এরকম হতে পারে যে সেই দিন আপনি বলবেন যে যেহেতু আজকে টিচার আসে না, চলো আমরা একটা খেলা খেলি, আমরা কবিতাগুলো আবৃত্তি করি, কে কোন বিষয়ে ভালো পারো, আমরা আজকে গল্প করো, কে ভালো গল্প। এইভাবে ক্লাসটাকে ম্যানেজ করার কথা বলবে। আপনি কিন্তু একটা ম্যাথের টিচার কখনো কিন্তু অ্যাকাউন্টিং ক্লাস নিতে পারবেন না, অথবা অ্যাকাউন্টিং টিচার ম্যাথের ক্লাস নিতে পারবে না, বা স্কুলে কখনো দিবে না। যদি দেয় তখন আপনি কি করবেন? আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা। ওকে, সর্বোপরি আপনি ভালো চাকরি পেলে চাকরি ছাড়বেন কিনা এগুলো সুন্দর করে রেডি করে রাখবেন। ওকে, আপনাকে বন্ড সাইন করাতে বলবে যে না সাইন, যে চাকরি ছাড়তে পারবেন না, ছাড়তে গেলে আপনাকে এত মাসের বেতন দিতে হবে, এগুলো ভালো মতো তৈরি করে রাখবেন। ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে বলে, বাট আপনি যদি ভালো চাকরি হয়, সাধারণত কেউ থাকেন না, এই বিষয়গুলো অনেকভাবে হ্যান্ডেল করা যায়। এটা আমি অন্যদিন আলোচনা করবো, আজকে থাকুক। আপনারা এগুলো তৈরি করে রাখবেন, এগুলো সাধারণত বলবে, এগুলো হ্যাঁ হ্যাঁ বলবেন, আপনার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল অ্যান্সার করবেন। ওকে, আরও অনেক কিছু হতে পারে, বাকিটা আপনারা বুঝে নেবেন, যেটা আমি বললাম আর কি। তাই সব প্রশ্নের উত্তর প্রস্তুত করে রাখবেন, নিজের মতো করে উত্তর দিবেন। ওকে, যদি কোনো চাকরিরত অবস্থা থাকেন তাহলে কেন চাকরি ছাড়ছেন বা নতুন চাকরিতে আসতে চাইছেন, এগুলো ভালো করে শিখে যাবেন। আমি যেটা বললাম যে যদি কোনো অবস্থাতে মধ্যে আপনি চাকরি করে থাকেন, সেই চাকরি থেকে যদি স্কুলে আসতে চান, সেটাও ভালো মতো রেডি করে রাখবেন। অনেক একটা ভারী মাত্রায় একটা বিষয় দেখা যায় ব্যাংকের মধ্যে থাকে, কিন্তু ব্যাংকের মধ্যে দেখা গেল যে ম্যাক্সিমাম শিক্ষক পদে জয়েন করে। এটার অনেক একটা লজিক, একটা অ্যান্সার থাকে, কিন্তু অন্য কোনো সেগমেন্টে যদি হয়, এটা ভালো মতো তৈরি করে রাখবেন। যেমন ব্যাংকের টাকা অনেক বেশি, শিক্ষক স্কুলের বেতন অনেক কম, অনেকে সুদের কথাগুলো বলে থাকে। যাই থাকুক, আপনি একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলবেন। আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভালো মতো জেনে যাবেন। ওয়েবসাইট অবশ্যই ঘাটবেন। যেই দিন আপনার ভাইবা থাকবে, ডেমো ক্লাস থাকবে, সেই দিন আগে আপনার ওই রিলেটেড যতগুলো প্রতিষ্ঠান আছে সব জেনে যাবেন। ওকে, সেই দিনের পত্রিকা ভালো মতো পড়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি। কোনো শিক্ষা নিয়ে কোনো মানে লেটেস্ট যে ঘটনাগুলো ঘটতেছে সেটা নিয়ে আলোচনা করে যাবেন। ওকে, কথা বলার সময় হাসি মুখে কথা বলবেন, আর আপনার আই কন্ট্যাক্ট যেন টিচারের সাথে থাকে, নিচে তাকিয়ে কথা বলবেন না। যার সাথে যে কথা বলেন না কেন, আপনার আই কন্ট্যাক্ট যেন ঠিক থাকে, আর একদিকে তাকিয়ে কখনো কথা বলবেন না। আপনারা আপনাদের মাথাটাকে নিজের মতো করে ঘোরাবেন। ঠিক আছে, ওকে। তো ডেমো ক্লাসের প্রয়োজনীয়তা, এটা আমি একবারে একটা সিম্পল লাইনে শর্ট করেছি, এটাকে লাস্টের দিকে রাখা হয়েছে। অনেকের একটা প্রশ্ন থাকে যে কি দরকার আছে, এটা করার কি প্রয়োজন আছে। মানুষ কিন্তু এটাকে প্রচণ্ড ভয় পায় আপনার, কারণ আপনার দেখা গেলো যে সবার অপরিচিত মানুষের সাথে কথা বলতেছেন, একবারে ক্লামজি ফিল হয়, ভয় লাগে। কথা হচ্ছে যে এটা আপনাকে করতে হবে, এটা হচ্ছে একটা শিক্ষকের একবারে প্রাইমারি গুণ। এটা না থাকলে আপনি কিন্তু কথা বলতে পারবেন না। বিষয়টা এমন হয় যে আমরা স্টুডেন্টের সামনে পড়াতে কমফোর্ট ফিল করলো, কোনো টিচার বা বড় ব্যক্তির সামনে আমরা কমফোর্ট ফিল করি না। এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়, যে আপনার পড়ার সিস্টেমটাকে তারা চেক করে। যারা পারে এরা কোনো সমস্যা হয় না, যারা পারে না এটা কিন্তু প্রবলেম একটা। এটা যেহেতু আমাদের একটা কম্পালসারি পার্ট, এটা শিখে নেওয়াটা আমাদের উচিত। আর অনেক কিছু ছিল, আমার কাছে মনে হচ্ছে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর অ্যাড করিনি। আমার কাছে এই 12টা অত্যন্ত ক্রুশিয়াল মনে হয়েছে, 2টা পার্ট আমি ভাগ করে নিচ্ছি, সেগুলোকে আমি আলোচনা করা। আশা করি আপনাদের উপকার হবে অনেক। আমার অ্যাকচুয়ালি দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আর ব্যক্তিগত যে আমার যে ফেসড, মানে আমি এটা যেহেতু মুখোমুখি হয়েছি, দেখেছি যে সমস্যাগুলো ছিল, আমার কাছে যেগুলো মনে হয়েছে সবগুলোকে আমি কম্বাইন করে 12টা আপনার লিস্ট করে এটাকে দিচ্ছি। আশা করি এগুলো যদি ফলো করেন, আপনাদের ভালো একটা ডেমো প্লাস ভালো একটা ভাইবা আপনারা ফেস করতে পারবেন, যেটা আপনার চাকরিকে অনেকটা বাড়িয়ে দেয়। মূলত ভাইবার উপর, ডেমোর উপরেই কিন্তু চাকরিটা নির্ভর করে। এখানে পরীক্ষা থেকে ডেমোটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যতই ভালো পরীক্ষা দেন, কথা বলতে না পারলে আপনাকে তারা নিবে না কিন্তু। তো সর্বোপরি সবার শুভকামনা থাকবে, ভালো মতো পরীক্ষা দেন, যাতে হিসাবে যারা আপনার কারিগর, যারা শিক্ষক পদে ঢুকতে চান, তারা শিক্ষকটাকে ভালো মতো গ্রহণ করেন আর ভালো মতো পড়ান। সর্বোপরি ভালো থাকবেন। যদি কারো কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো অবজেকশন থাকে, আর যদি মনে করেন যে না কোনো বিষয় অ্যাড করাটা উচিত ছিল, আমাকে অবশ্যই আস্ক করবেন। আমি অবশ্যই ট্রাই করবো এটা সলিউশন দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।